হাসপাতালে আগুন, বিএনআর হাসপাতালের এক্স-রে রুমে আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। গার্ডেন রিচের রেল হাসপাতালে ভয়াবহ আগুন, বিএনআর হাসপাতালের এক্স-রে রুমে আগুন লেগেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, কি পরিস্থিতি? একেবারে দেখো, সাত সকালে গার্ডেন রিচের বিএনআর হাসপাতালে আগুন, এবং সেই আগুন আতঙ্কে কিন্তু বাকি রোগীরা, এবং তাদের সেই আতঙ্ক যাতে রোগীদের মধ্যে ছড়িয়ে না পড়ে তৎক্ষণাৎ দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর যেমন চেষ্টা চালান, তার পাশাপাশি কিন্তু এখানকার আরপিএফ কর্মীরা এবং হাসপাতালের যারা রয়েছেন তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করেন। এবং যেটা দেখা যাচ্ছে, দেখাবো এই বিএনআর হাসপাতালের যে আই অপারেশন থিয়েটার, অর্থাৎ কিনা চোখের অপারেশন হয়, সেই ওয়ার্ডেই কিন্তু আগুনটা লাগে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর, এবং এখানকার আরপিএফ কর্মীরাও তেমনটাই বলছেন। অপূর্বকে বলবো সেই ছবি দেখাতে। এই হচ্ছে বিএনআর হাসপাতালের একেবারে যেখানে আগুন লেগেছিল, এই যে তিনতলায়, সেই তিনতলার আই অপারেশন থিয়েটারেই কিন্তু সেই আগুন লাগে। এখন সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে, কিন্তু সকাল 7টা নাগাদ যখন আগুন লাগে তখন কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেমনটাই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা তেমনটাই বলছেন। আমরা কথা বলে নেবো আরপিএফ এর একজন রয়েছেন যিনি গোটা বিষয়টি চাক্ষুষ করেছেন। ঠিক কি হয়েছিল? घटना ऐसा हुआ जो मेरे को पूरे कंफर्म जानकारी नहीं है ये किस कारण से आग लगी है। आग लगा था, धुआं मैं देखा, मैं दौड़ के अपने ऊंचे अधिकारी को मैं बताया, मैं फौरन वहाँ उस जगह पर पहुँचे, फायर एक्सटिंग्विशर के। उसके बाद पेशेंट को इधर उधर हटाया। दूसरे कहाँ पर आग लगा था? 3 तया। हाँ, वो सेकेंड आई ऑपरेशन थिएटर। बाकी जो पेशेंट थे उसको क्या हटा? हाँ, दूसरी जगह शिफ्ट किया गया। বুঝতেই পারছো, আরপিএফ এর একজন রয়েছেন কনস্টেবল, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে বাকি রোগীদের কিন্তু সরিয়ে দেওয়া হয়। এখানেই কিন্তু আগুন লাগে সকাল 7টা নাগাদ, এবং স্বাভাবিকভাবেই আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার আরপিএফ এর কর্মীরা এবং হাসপাতালের যারা রয়েছেন তারা কর্তব্যরত যারা প্রত্যেকেই কিন্তু তৎপরতার সঙ্গে বাকি রোগীদেরকে সরিয়ে দেন। এবং এই যে আই অপারেশন থিয়েটার, সেই আই অপারেশন থিয়েটারে আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর যায়। দমকলের মোট 5টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, এবং এখনও পর্যন্ত দমকল কর্মীরা কাজ চালাচ্ছেন, এবং অন্যত্র কোথাও আগুন রয়ে গিয়েছে কিনা সেই বিষয়টাও সুনিশ্চিত করার কাজ তারা চালাচ্ছেন। তেমন চিত্র কিন্তু উঠে আসছে গার্ডেন রিচের বিএনআর হাসপাতালে। ধন্যবাদ হিন্দোল। আসছি পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির অভিযোগ ঘিরে প্রথম দফার ভোটের আগে সরগরম রাজনীতি। ডিএমের কাছে পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের হেলিকপ্টারে আয়কর দপ্তরের হানা দেওয়ার অভিযোগ ঘিরে রবিবার পয়লা বৈশাখে বঙ্গ রাজনীতির চর্চা সপ্তমে চলেছিল। সোমবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুরের হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাবে এসে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড, যদিও তাদের ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য, নিয়ম অনুযায়ী কপ্টার চেকিং রুটিনের মধ্যেই পড়ে। নির্বাচনের সময় কোনো কপ্টার ওড়ার আগে ব্যুরো অফ সিভিল এভিয়েশন থেকে আইটি ডিপার্টমেন্টে চিঠি যায়, সেক্ষেত্রে রুটিন চেকিং করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিংও সেই রুটিন চেকের অংশ। তল্লাশির ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি রাজনৈতিক দলের কাছ থেকে। আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। রিপোর্ট এলে আমরা কমিশনে পাঠিয়ে দেব। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শত্রুপতি, একেবারে 2019 সালে যখন সম্বলপুরে ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হেলিকপ্টারে এরকম আচমকাই তল্লাশি চালিয়েছিলেন কর্ণাটক ক্যাডারের একজন আইএএস। শাস্তিস্বরূপ সাসপেন্ড হয়েছিলেন। শুধু তাই নয়, বাকি কর্মজীবনে তিনি আর কোনোদিনই নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারবেন না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি হচ্ছে, পাওয়া তো কিছু যায়নি, এরকমই ব্যবস্থা হবে? কি ব্যবস্থা হবে আমি বলতে পারবো না, তবে এটা যে হবার কথা ছিল, এরা কিন্তু ইলেকশন কমিশন যেদিন সেই প্রায় ঘণ্টাখানেক ধরে, মানে যেদিন এমসিসি শুরু হলো, ঘণ্টাখানেক ধরে যখন প্রেস কনফারেন্স করছিলেন, তখন কিন্তু বলেছিলেন যে 4টে এম এর মধ্যে মানি এবং মাসেল, এটার জন্য রেট যখন যেখানে হতে পারে, এটার কোনো আলাদা করে কিছু বলবার নেই। এটাও ফ্যাক্ট যে যখন হেলিকপ্টার ওড়বার কথা হয় তখন যে লোকাল এভিয়েশন জায়গায় জানাতে হয়, ওরা অটোমেটিক্যালি ইলেকশন কমিশনকে জানায় এবং একটা রেড হয়। সেটা এখন বম্ব স্কেয়ারের জন্য বা এখানে ইন দিস কেস ইনকাম ট্যাক্স রেড করেছিল যে এক্সট্রা মানি থাকে কিনা। একটা ইলেকশনের সময় প্রবণতা থাকে ক্যাশ ক্যারি করার বিভিন্ন জায়গায়, কারণ ক্যাশ অনেক সময় লাগে। শুধু সেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই প্রবণতা? না 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 না, এখানেও হয়েছে,
এখানেও সার্চ হচ্ছে। আমাদের এখানে বোধহয় নর্থ বেঙ্গলে না কোথায় দুজনকে ধরা গেছে, বোধহয় 9 লক্ষ টাকা বা কিছু ছিল, সব জায়গায় হচ্ছে। তো এবার এইটা নিয়ে যদি অভিষেক ব্যানার্জির মতন এই আন্টি আন্টি আমার চুল টেনে নিল বলে এখন নাচানাচি করে, গৌতমবাবু, প্রধানমন্ত্রী বারবারই কিন্তু গতকালও সরব হয়েছেন যে দুর্নীতি তিনি দেশ থেকে দূর করবেনই, তিনি একেবারে বদ্ধপরিকর। গত 10 বছরে আমরা যা দেখেছি ট্রেলার, আগামী 5 বছরে কিন্তু আসল জিনিস আমরা দেখতে চলেছি। সেখানে কোথাও দুর্নীতি এবং ইলেকটোরাল বন্ড, যে দুটোকে তিনি আলাদা করে দেখাতে চাইছেন, যেখানে কোনোভাবেই নাকি বিজেপি বেনিফিটেড হয়নি, সব সুবিধা বিরোধীরা পেয়েছে। কোথাও কি মনে হচ্ছে এরা সত্যি একটা ডিমার্কেশন রয়েছে নাকি পারস্পরিক সম্পর্কযুক্ত? একবারে কোনো ডিমার্কেশন নেই, পারস্পরিক সম্পর্কযুক্ত। তার কারণ হচ্ছে দুর্নীতি এবং অন্যায়ের সঙ্গে একেবারে আপোষ করেই প্রধানমন্ত্রী সরকার চালাচ্ছেন। একটা সরকার চলছে যে সরকারের প্রায় 100-র ওপরে এমপি, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা, এমনকি ধর্ষণের মামলাও আছে। এই সবের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যত কম কথা বলেন ততই মঙ্গল। দেশ চালানোর ক্ষেত্রে তিনি একটা জিনিস ঠিক করেছেন যে কোনো টলারেন্স নেই, আর তার ভাবনা, তার চিন্তা এবং তাদের এই যে এক দেশ এক নীতি এক ব্যবস্থা কায়েম করার যে লক্ষ্য, তার বিরুদ্ধে যারা বলবেন তারাই দেশদ্রোহী, এবং তাদের বিরুদ্ধেই তিনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অ্যাকশন করছেন, এই বিষয়ে কোনো সন্দেহ। তাহলে দেবনারায়ণ বাবু, কোথাও এটা কি শুধুই ভয় দেখানোর একটা চেষ্টা? মানে একেবারে বেছে বেছে, এ রাজ্যের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী, একেবারে বেছে বেছে কপ্টারে তল্লাশি চালানো একেবারেই উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়? গৌতম বাবুর সঙ্গে সহমত হয়ে বলছি। থমাস পেইন, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ ইউএসএ, বিখ্যাত দার্শনিক, দ্য স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অফ ডেসপটিজম কনসিস্ট ওনলি ইন দ্য ফিয়ার অফ রেসিস্ট্যান্স। বিরোধিতার ভয় থেকে স্বৈরাচারের শক্তি এবং ক্ষমতা সম্পূর্ণরূপে কার্যকরী হয়। বিজেপিতে যাওয়া যাবে না, প্রধানমন্ত্রীর ক্যাপ্টারে যাওয়া যাবে না, যাবে এই রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওখানে যাওয়া যাবে না। কোথায় ধরেছে? এখানে ধরেছে যারা পুলিশ, এখানে যারা ধরেছে উনি যে বলেছেন এখানে ধরেছে, কিন্তু ওই সেই এনআইএ যারা বড় বড় ইসে সেখানে ধরবে না। কপ্টারে কারা ধরছে? ইনকাম ট্যাক্স হোক, এনআইএ হোক, প্রত্যেকে এইসব বড় বড় শক্তিগুলো ধরছে, রাহুল গান্ধী বা বিরোধীদের ধরছে, কিন্তু বিজেপির বড় বড় নেতাদের কোটি কোটি টাকা যাচ্ছে, সেখানে ধরা যাবে না। এবং প্রধানমন্ত্রী ঠিকই করেছিল, আগে যাকে একবারে সাসপেন্ড করেছিল চিরজীবন আসতে পারেনি, তারপরে ওনার জন্য আইন নেই, ওনার বিজেপিদের জন্য আইন নেই, হেলিকপ্টার তল্লাশি, তাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে একদিকে যেমন তৃণমূল, অন্যদিকে কংগ্রেসও। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, এবং একই সঙ্গে শোনাবো শুভেন্দু অধিকারী কি বলছেন, অধীর চৌধুরী কি বলছেন। কালকে যে রেড করেছে এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেবো। এই অধিকারটা ওদের নেই। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টার নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, বিজেপিরা করে। এবার শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এবং অধীর চৌধুরী কি বলছেন। দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল হতে পারে। যদি কোনো অন্যায় হয়ে কারোর হেলিকপ্টার কেউ সার্চ করে থাকে, আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই হেলিকপ্টার খোকাবাবুর কবে থেকে হলো আমার জানা নাই। তাহলে কটা হেলিকপ্টার কিনেছে, কটা প্লেন কিনেছে, কটা বাড়ি কিনেছে, কটা বিদেশে সম্পত্তি করেছে, এটাও কিন্তু আমরা জানা নেই আর কি। আমি চন্দনদা এই জায়গায় আসবো, কোথাও কি মনে হচ্ছে প্রথমত ইডিকে সমর্থন করছেন সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী। ইডি যদি একটা স্বশাসিত সংস্থাই হয় তাহলে প্রধানমন্ত্রী, আমরা বারবারই যেটা বলে থাকি যে একেবারে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এবং এখানে খোদ প্রধানমন্ত্রী, তিনি কেন মানে জাস্টিফাই করার চেষ্টা করছেন বা ইডির কাজটাকে তিনি কেন লজিক্যালি বোঝানোর চেষ্টা করছেন, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে পরাগলা প্রভাকরের প্রসঙ্গ আজকে বারবার যখন উঠছে, তিনি কিন্তু এমন বক্তব্য রেখেছেন, একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন যে এবার যদি প্রধানমন্ত্রী মোদী ফের ক্ষমতায় আসেন, স্বৈরাচারী তৈরি হবে এবং গোটা দেশে সংবিধান বদলে দেওয়া হবে, এমনকি এই নির্বাচনই শেষ নির্বাচন হতে পারে, এমনটা আশঙ্কা করছেন তিনি। কোথাও ইলেকটোরাল বন্ড যে মোমেন্টাম পেয়ে গিয়েছে, সেটাকে ঠেকাতেই কি মরিয়া বিজেপি এই মুহূর্তে? দেখো, তুমি যদি প্রধানমন্ত্রীর বক্তব্যটা সকলেই খুব মনোযোগ সহকারে শুনি, আমরা প্রত্যেকটা স্তরে বুঝতে পারবো এই ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান পার্টির দিকে এগোচ্ছে। মানে আমি তোমাকে কেন বলি, যে এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই
ইডি বা সিবিআই কি করবে তার নিজস্ব স্টেটমেন্ট প্রশাসনিক, তাকে ঘিরে প্রধানমন্ত্রী একেবারে ইলেকটোরাল স্পিচ করছেন। তুমি বোঝার চেষ্টা করো, এবং সেটাও ভুল। আমি তোমাকে এই কারণে বললাম, যাদের ওরা গ্রেপ্তার করতে পারেননি, যদি করতেন বিজেপির, তাহলে 3%টা ও হয়তো 33%-এ যেতে পারত। প্রশ্নটা সেটা নয়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এই যে হেলিকপ্টার নিয়ে যে প্রশ্নটা আসছে না, এখানে কোনো বিজেপির কোনো হেলিকপ্টার, কোনো গাড়ি ইত্যাদি ইত্যাদি চেক হবে না, একেবারে নিচুতলার দু একটা হয়তো কেস ফেব্রিকেট করবার জন্য। বাট একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে নির্বাচনে রাহুল গান্ধী কি টাকা নিয়ে যাচ্ছেন, নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টাকা নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে বলতে পারি, যদি এই নেটওয়ার্কটাও কেউ করে, নিশ্চয়ই এই পর্যায়ের নেতারা করবেন না। শুধুই ভয় দেখানোর জন্য আমি তোমাকে বলি, এই যে ফিয়ার সাইকোসিসটা তৈরি করা হচ্ছে, সাধারণ ক্ষেত্রে এই সাইকোসিসটা যদি বিরোধীদের মধ্যে পৌঁছে দেওয়া যায়, যেটা বারবার চেষ্টা করা হচ্ছে, জানি না কি কারণে এত ওনার হয় কেন। আরেকটি কথা তোমাকে বুঝতে হবে, যেখানে বলে আমি শেষ করব, এই যে হেলিকপ্টারগুলো যেভাবে সার্চ করছে, দেখো প্রতিটা পার্টির একটা নির্দিষ্ট সিক্রেট ইনফরমেশন থাকে, স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজি শিট থাকে। আজকে ওই টাকা নেওয়ার নাম করে যদি সেগুলো করে, আমার পলিটিক্যাল নিজস্ব স্কিম থাকবে, আমার স্ট্র্যাটেজি থাকবে, সেগুলো গোপন সম্পদ পার্টির নিজস্ব, আজকে সেগুলোকে ডিসক্লোজ করবে কেন? কোন কোন ডকুমেন্ট নিয়ে যাচ্ছে আমরা জানি না। এটা ওভারস্টেপিং হচ্ছে, এটা ওভারস্টেপিং হচ্ছে, এটা কিন্তু আরেক ধরনের সার্ভেইলেন্স হচ্ছে, এই ধরনের অ্যাকশন। এই সার্ভেইলেন্সের কারণটা কি কোথাও আবকি বার 400 পারটা খুব সহজ হবে না বলেই শতরূপাদি এত ভয়ের জায়গা কিসের? মানে একটার পর একটা বিরোধী দলনেতাদের, বিরোধী দলের নেতাদেরকে জেলের ভেতরে ঢোকানো থেকে শুরু করে, রেড থেকে শুরু করে, তারপরে সেগুলোকে আবার জাস্টিফাই করার চেষ্টা, এবং হেলিকপ্টারে তল্লাশি আমরা কিন্তু একেবারে নজিরবিহীনের আগে কোনোদিনও দেখিনি। আবকি বার 400 পার তো হবেই, তবে এটা আমার বলা হয়তো দরকারই নেই যে আমরা বিজেপি কখনো কমপ্লেসেন্ট হয় না, যে আমরা আমাদের মতন ক্যানভাসিং করে যাই, ক্যাম্পেনিং করে যাই। আর রইল বাকি সার্চ নিয়ে, যদি 3% 97% এর হিসাবটাও পার্ট অফ ক্যাম্পেইন বলছে। না না, ওটা তো ওনাকে ইন্টারভিউ করেছিল, উনি প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন। এই হিসাবটা বোধহয় ইডি বা সিবিআই আরো বেশি সঠিকভাবে দিতে পারতো, বা তাদের কাছ থেকে কাম্য, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি এটা সেটা তো শোনো, সেটা এক সেকেন্ড গৌতম বাবু প্লিজ, প্রধানমন্ত্রী কখন কি বলবেন সেটা তো আমরা সাধারণ ব্যক্তি বলে দিতে পারি না। উনি বলেছেন, উনি ওনার মতন বলেছেন। ইডি সিবিআই যদি মনে হয় ওনারা আলাদা প্রেস কনফারেন্স বা বিজ্ঞপ্তি করতেই পারেন, কিন্তু আমার যেটা এখানে বলার, যদি সত্যি সত্যি রাহুল গান্ধীর অসুবিধা হচ্ছে, অভিষেকের অসুবিধা হচ্ছে, মাননীয় একেবারে হয়রান হয়ে যাচ্ছে, তো দে শুড কমপ্লেন টু ইলেকশন কমিশন যে ভাই আমাদের এরকম করো না। ইলেকশন কমিশনের জবাব দিই, এখানে তো বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো দরকার নেই। ওরা লড়ছে, আমরাও লড়ছি, এজেন্ডা সত্যি মানুষের কাছে গিয়ে জানানো। হাতের পুতুল হিসেবে বিজেপি ব্যবহার করছে, সেখানে ইলেকশন কমিশনে এই অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। আমার কথা হচ্ছে, একটু আগে চন্দনবাবু, ইলেকশন কমিশন ইজ গাইডেড, কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদি গাইডিং ইলেকশন কমিশন। আসামের জন্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, সম্প্রতি একই দিনে ওয়াশিং মেশিন নিয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস এবং তৃণমূল। দাবি করে দুর্নীতিতে অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই 7 খুন মাফ হয়ে যাচ্ছে। এদিন তা নিয়ে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। একই দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ওয়াশিং মেশিন একেবারে মঞ্চে নিয়ে এসে তারা একইভাবে কিন্তু ওয়াশিং মেশিনের বিরুদ্ধে প্রচার করে। বিজেপির দিকে না গেলে, বিজেপিতে যোগদান করলেই 7 খুন মাফ হয়ে যায়, এমনটাই দাবি, এমনটাই অভিযোগ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস উভয়। वो कह रहे हैं लड़े कैसे आप, या तो ऑपोजिशन लीडर्स को जेल में डाल रहे हैं, या फिर अगर वो आपकी पार्टी में आ गए तो सारे पाप धुल गए। कितने ऑपोजिशन लीडर जेल में हैं? कोई मुझे बताए। और क्या यही ऑपोजिशन लीडर उनके सरकार चलाते थे? या जेल का डर है? डर तो पाप का होता है जी, ईमानदार को क्या डर होता है? তাহলে গৌতম বাবু, যাদের নাম আপনারা একেবারে লিস্ট ধরে বলেন, সেই হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, রানে থেকে শুরু করে, অশোক চৌহান সর্বশেষ, মানে এদের কোনো পাপ ছিল না? না না, তো চোখে দেখতে পান না মাঝে মাঝে, আর কি বলতে হয় সেটাও জানেন না। উনি কি করে না জানেন না তো, কারণ দেশ চালাতে গিয়ে কিভাবে এইভাবে মিথ্যা কথা বলেন, মিথ্যাচার করেন, আর কিভাবে একদল দুর্নীতিপরায়ণ, অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাদের, মন্ত্রীদেরকে গার্ড করেন,
আমি তো অবাক হয়ে যাই যে কি করে বলেন, আর কি করে তার সরকার চালানোর ক্ষেত্রে লোকসভাতে 100-র উপরে এমপি আছেন বিজেপির, যারা কোটি কোটি টাকার মালিক শুধু নয়, আমি আবার রিপিট করছি, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আছে, এমনকি নারীদের ওপর ধর্ষণের মামলা আছে, কোনো নিষ্পত্তি হয়নি। এইভাবে উনি সরকার চালান। ওনার সরকারের যে অর্থমন্ত্রীর স্বামী তিনি বলছেন যে যে কথাগুলো আজকে শুনছি বিজেপি ক্ষমতায় এলে লাল কেল্লা থেকে সেই কথাগুলো শুনবো। দেশটা চলবে একেবারে নিজের ভাবনা, নিজের চিন্তা। তাহলে চন্দনদা কোথাও একটা পাল্টা জাস্টিফিকেশনেরও একটা জায়গা তৈরি হচ্ছে এই মেঘা ইঞ্জিনিয়ারিং, যারা একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে এই বন্ডের ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে যে কোথাও তাদের যে দপ্তরগুলো রয়েছে, তাদের যে ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখানে কিন্তু এখন সিবিআই তৎপরতা দেখা যাচ্ছে। এটা কি কোথাও সেই পাল্টা ওয়াশিং মেশিনেরই তত্ত্ব? না, এটা খুব স্বাভাবিক। তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলি, আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেটা প্রধানমন্ত্রীর আগামী 20 বছরের প্রোগ্রাম, ঠিক 20 বছরের প্রোগ্রামের মধ্যে এই জনতা পার্টিটা ভারতীয় জনতা পার্টি, জনতা কংগ্রেস না হয়ে যায়। আমি তোমাকে কেন বলছি, এই যে ওয়াশিং মেশিনের যে গল্পগুলো আমরা দেখছি, 456 জন কংগ্রেসের প্রদেশ লেভেল থেকে ন্যাশনাল লেভেলের নেতা গত 10 বছরে কংগ্রেসে জয়েন করেছে, যেটা লাস্ট নবীন জিন্দাল। ইন্টারেস্টিং ব্যাপার, 1.5 ঘন্টার মধ্যে তাকে নমিনেশন দিতে হয়েছে, এতটাই ব্যাংকরাপ্ট বিজেপি তার সাংগঠনিক ক্ষেত্রে। আমি তোমাকে সে প্রসঙ্গেও যাচ্ছি না। আমি তোমাকে যেটা বলতে চাইছি, প্রধানমন্ত্রী যে 3%-এর কথা বললেন, খুব স্বাভাবিক। আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী যদি একটু ওপেনলি একটু জাস্টিফাই করেন, তাহলে নিজের দলকে যদি তার মধ্যে রাখেন, ওটা 33% হয়ে দাঁড়াবে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে আজকে ঠিক যে ইকুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে প্রধানমন্ত্রী যেভাবেই স্টেটমেন্ট করুন, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, যে বিজেপি এবং শুধুমাত্র বিজেপি, তাদের যত কালিমালিপ্তই থাক, যত নেতাই থাক, তারা ঠিক বেঁচে যাবে। অশোক চৌহান এরা সবাই আপাতত কোনো দোষে দোষী নন। না, একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে প্রধানমন্ত্রীর লেভেলে ওঠা অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়, কারণ যে কথাটা সারা পৃথিবী বুঝতে পারে, আমাদের এখানকার দলেরা বুঝতে পারে না। আর রইল বাকি আমাদের ওয়াশিং মেশিনের কথা। হ্যাঁ, আমাদের ওয়াশিং মেশিন আছে, উন্নত মানের ওয়াশিং মেশিন আছে আমাদের। ছিলেন আলোচনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেক খবর রয়েছে আনন্দ সকালে, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন আপনারা।